মৌসুমি অনেকের ছবি না পারিশ্রমিক করে দিচ্ছে। জি হ্যাঁ, আর ঠিক গেট দিয়ে ফরিদি ভাই ঢুকছে, গাড়িতে নামে আমার বলে এই গুলজার গুলজার দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাঁড়ালে উনি আগে আসলেন, আমিও আগে গেলাম। আমি কি ফরিদি ভাই কিছু ঝগড়া আছে? আমি বললাম কি ব্যাপারে? আমার চোখে পানি চলে আসছিল ফরিদি ভাই সেই কথা শুনে। শাকিব খান কোনো শিডিউল জটিলতায় ফেলে শাকিব খানের একটা ব্যাপার ছিল, এই ছবিটি প্রথমে একটা জয়েন্ট ভেঞ্চার ছবি হওয়ার কথা ছিল ইন্ডিয়ার একটা প্রতিষ্ঠানের সাথে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি, একজন গুণী এবং বিজ্ঞ পরিচালক মুশফিকুর রহমান গুলজার ভাই। তার সঙ্গেই কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি ভালো, তুমি কেমন আছো? এই তো ভাইয়া আপনি চলচ্চিত্রে এলেন কিভাবে এবং কত সালে? আমি চলচ্চিত্রে আসলে প্রথম যখন আসি সেটা একটা হুট করে, এটা ছিল 1980 সালে। তখন আমি এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় এসেছি ভর্তি হওয়ার জন্য ভার্সিটিতে। তো সেই সময় আমি আমার এক আত্মীয় একটা সিনেমা বানাচ্ছিলেন প্রযোজক হিসাবে। সিনেমাটার নাম ছিল মেঘ বিজলি বাদল। আচ্ছা, ওই ছবির শুটিং দেখতে আসার পরে ওই ছবির একজন, ওই দিন আমি 2 দিন শুটিং দেখতেছিলাম, তো তৃতীয় দিনে দেখলাম ওই ছবির একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অসুস্থ হয়ে যাওয়ার ফলে ওই কাজ চলছিল না ঠিক মতো, মানে ক্লাব স্টিক দেওয়া হচ্ছিল না বা কন্টেন্ট লেখা হচ্ছিল না। তো পরিচালক আমাকে বললেন যে তুমি কি একটু ক্লাব স্টিক দিতে পারবা? তাই বললো হ্যাঁ পারবো, কারণ ছোটোবেলা থেকেও চলচ্চিত্র আগ্রহ ছিল, তখন দিলাম। এই দিতে গিয়ে ওই পুরো ছবিটাই আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করলাম। এরপর আবার চলে গেলাম লেখাপড়ার জন্য। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখন আমার সামনে একটা সুযোগ এসে গেল বিভিন্ন চলচ্চিত্র বিষয়ক অ্যাপ্রিসিয়েশন কোর্স করা, তারপরে বিভিন্ন ওয়ার্কশপ করা। যেমন তখনকার দিনে সোভিয়েত কালচারাল সেন্টার ছিল, জার্মান কালচারাল সেন্টার, ইন্ডিয়ান ভারতীয় কালচারাল সেন্টার, এইসব জায়গায় বিভিন্ন ওয়ার্কশপ হতো। তখন সেখানে যোগদান করি এবং এরপরে আমি লেখাপড়া শেষ করে আমি সাংবাদিকতায় লেখাপড়া করি, সাংবাদিকতায় যোগদান করি। সেই সাংবাদিকতার পাশাপাশি আমি চলচ্চিত্র বিষয়ে হাতে খড়ি নেওয়া শুরু করি এবং একটা পর্যায়ে 1996 সালে আমি প্রথম চলচ্চিত্র পরিচালনা আসি এবং সেটির নাম ছিল সুখের ঘরে দুঃখের আগুন। আপনি সহকারী পরিচালক হিসেবে কতগুলো চলচ্চিত্র? একটা সিনেমা আমি করেছি। আপনার প্রথম চলচ্চিত্র কোনটি? সুখের ঘরে দুঃখের আগুন। সুখের ঘরে দুঃখের আগুন। দুঃখের আগুন। আপনি সর্বমোট কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন? 10টা ছবি রিলিজ হয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি নাম বলুন। উল্লেখযোগ্য যেমন সুখের ঘরে দুঃখের আগুন, মেহেরনেগার, কুসুম কুসুম প্রেম, আই লাভ ইউ, নিঝুম অরণ্যে, তারপরে মন জানে না মনের ঠিকানা, বিন্দুর ছেলে, দুঃসাহসী কুক, এরকম আর কি। আপনার এই 10টি চলচ্চিত্রের মধ্যে সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র কোন? প্রথমটাই সুখের ঘরে দুঃখের আগুন সবচেয়ে ভালো। এরপর কুসুম কুসুম প্রেমও ভালো ব্যবসা করছে, আই লাভ ইউ ভালো ব্যবসা করছে, শাকিব খান পূর্ণিমাকে নিয়ে নির্মাণ করছিলাম, এগুলো ছবি বেশ ভালোই ব্যবসা করছে। সুখের ঘরে দুঃখের আগুন চলচ্চিত্রটি আপনি যখন নির্মাণ করেন এর কনসেপ্ট কিভাবে পেলেন এবং গল্পটি কার ছিল? গল্পটা আমার ছিল এবং গল্প চিত্রনাট্য আমার ছিল। আমি একজনের সহযোগিতা নিয়েছিলাম শুধু একটু লাইন আপ করার জন্য, আর বাকি সবই আমি করেছিলাম। এবং এই ছবিটা আসলে হঠাৎ করেই মাথায় একটা গল্প চলে আসে এবং সেটাই অনেকটা কাস্টিং মাথায় রেখে যে এদেরকে নিলে ভালো হয়। যেমন কাস্টিং থেকে ছিল এটা সব মানে সব বড় বড় আর্টিস্টরা ছিল সেই সময়। যেমন আমি যদি বলি আলমগীর ভাই ছিলেন, ইলিয়াস কাঞ্চন ছিলেন, দিতি ছিলেন, দিতির পরে মৌসুমী ছিল, তারপরে সৈয়দ হাসান ইমাম সাহেব ছিলেন, গোলাম মোস্তফা সাহেব ছিলেন, শর্মিলা আহমেদ ছিলেন, শান্তা ইসলাম ছিলেন, আবুল হায়াত ছিলেন, ডলি জোহর ছিলেন, মাল্টিস্টার রাজীব ছিলেন, নাসির খান ছিলেন, তারপরে খলিল ভাই ছিলেন, তুষার খান ছিলেন, এরকম মানে অনেক আর্টিস্ট ছিল ওই ছবিটা। এবং সবাই, একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সবাই, অধিকাংশ লোকই বিনা পারিশ্রমিকে কাজ করছে। দারুণ বিষয় ভাই। হ্যাঁ, সেটাই। টাকা ছাড়া কিছুই বোঝে না। তখন এই আন্তরিকতাটা ছিল রাইট। যে একজন আমাকে তখন ওনারা বিবেচনা করতেন যে আমি একজন তরুণ, একটা স্বপ্ন নিয়ে আসছি, দীর্ঘদিন সাংবাদিকতা করছি, তাদের সাথে পাশাপাশি থেকেছি, তাদেরও সহযোগিতা করছি বিভিন্ন সময়। তো তারা চিন্তা করছে যে তাকে আমাদের সহযোগিতা করা দরকার। তো সবাই মিলেমিশে আলাপ করে আমাকে সহযোগিতা করে। ইভেন এমনও হয়েছে যে কোনো সময় শুটিংয়ের সময় টাকার সমস্যা হলে তারা আমাকে টাকা দিয়েও সহযোগিতা করছে। বাহ, খুবই ভালো। এরকম সুখের ঘরে দুঃখের আগুন এই চলচ্চিত্রে শুটিং এর সময় কোনো মজাদার কোনো ঘটনা আর্টিস্টদের সাথে বা? যেমন শুটিংয়ের সময় প্রথম ঘটনা শুটিংয়ের আগে ঘটে। সেটি হচ্ছে আমি যখন ছবিটির কনসেপ্টটা নেই
এবং চিন্তা করে এই ছবিতে আলমগীর ভাইকে লাগবেই। তখন আমাদের 8 নম্বর ফ্লোরে এফডিসির সেখানে দেলোয়ার জাহান ঝন্টুর একটা ছবি শুটিং ছিল, ওখানে শাবানা আপার আলমগীর ভাই ছিলেন। তো আমি আলমগীর ভাইকে একসময় শুটিংয়ের একটা শটের ফাঁকে আলমগীর ভাইকে বললাম যে ভাই আপনার সাথে আমার একটু কথা ছিল, যদি একটু শুনতেন। উনি মনে করছে যে আমি সাংবাদিক, হয়তো ওখানে ইন্টারভিউ করবো বা কি জানবো, কারণ ওনার সঙ্গে তখন আমার খুবই ভালো সম্পর্ক ছিল। তো উনি আসলেন, ওই একটা আদালতের সেট ছিল, তো আদালতের একদম বেঞ্চের পিছনে একটা কোনায় গিয়ে বসলাম। বসার পরে ওনাকে বললাম যে ভাই আমি এরকম একটা সিনেমা বানাচ্ছি। বলে তুমি বানাচ্ছ? আমি বলি, হ্যাঁ। আমি বললাম যে একটু গল্পটা যদি আপনি শুনতেন, কারণ এই ছবিটা আপনাকে খুব দরকার। তো বলো গল্পটা। তখন আমি ওনাকে গল্পটা বললাম, বলার পরে উনি একদম মুগ্ধ হয়ে শুনলেন। শোনার পরে তো আলমগীর ভাইয়ের সঙ্গে যখন আমি কথা বলছিলাম, তখন ওই কাঠগড়ায়, অর্থাৎ আদালতের সেট তো, কাঠগড়ার মধ্যে দাঁড়ানো ছিল শাবানা আপা। আচ্ছা আচ্ছা। উনিও এখান থেকে দেখতেছিলেন যে আমরা দুজনে কথা বলতেছি, আলমগীর ভাই খুব মনোযোগ দিয়ে শুনতেছে। তো ওনার শট শেষ হয়ে গেলে উনি ওখানে চলে আসলেন, এসে আমার পাশে এসে দাঁড়ায়, আমাদের দুজনে পাশে দাঁড়ায় বললেন যে দুজনে কি ষড়যন্ত্র করেন, আলমগীর ভাইরে বলতেছে। আচ্ছা আচ্ছা। তো আলমগীর ভাই বললেন যে না, ষড়যন্ত্র না ম্যাডাম, গুলজার একটা সিনেমা বানাবে, সেই সিনেমার গল্প শুনছিলাম। তখন শাবানা আপা আমার আদর করে তুই করে ডাকতেন। তো বলছে কি তুই সিনেমা বানাবি? আমি যে হ্যাঁ আমি সিনেমা বানাবো। তুই ডিরেকশন দিবি? হ্যাঁ আমি ডিরেকশন দেবো। বলিস কি? হ্যাঁ। তখন শাবানা বললো তা আমার ক্যারেক্টার নেই, আমি করবো না। তখন আমি একটু লজ্জা পাইলাম এবং আমি বললাম যে আপা আসলে আপনার মতো করার মতো ক্যারেক্টার নাই, যদি থাকতো আমি অবশ্যই আপনাকে নিতাম, আপনারা নিতে পারলে তো আমি ধন্য হয়ে যেতাম। তখন আমার ঘাড়ে হাত দিয়ে বললেন যে না, আমি তো তোর সাথে দুষ্টুমি করলাম, দোয়া করে তুই ভালো করে সিনেমাটা বানা। আলমগীর ভাই বললেন হ্যাঁ দোয়া করে না, খুব ভালো একটা গল্প নিছে, ভালো বানাবে। এটি আমার জীবনে একটা দারুণ স্মৃতি। আপনার কুসুম কুসুম প্রেম চলচ্চিত্র যে স্ক্রিপ্টিংটা করেছিলেন, এটা কি আপনার লেখা গল্প ছিল না? হ্যাঁ আমার লেখা গল্প ছিল। কনসেপ্টটাই আপনার? এটি আসলে আমাদের এলাকায় একটা এরকম মানে ওই যে চোর ধরার বিষয়টা থাকে, এই চোর ধরার বিষয়ে এরকম একটা ঘটনা আমাদের এলাকায় ঘটছিল, সেটাকে বেস করে কাহিনীটা বিস্তার করছিলাম। এবং সেটি বলা যায় যে একটা সত্য ঘটনার আশ্রয় আর কি, সত্য ঘটনা অবলম্বনে, এবং সেই গল্পটা একটু চলচ্চিত্রায়ন করা, চলচ্চিত্রের মতো করে চিত্রিত করা, এটা করছিলাম। এই চলচ্চিত্রতে কাস্টিং কে ছিল? এটাই ছিল ফেরদৌস, রিয়াজ, মৌসুমী, এটিএম শামসুজ্জামান, প্রবীর মিত্র, তারপরে নাসিমা খান, খালেদা কল্পনা, আমাদের আর এরকম অনেকে। এই ছবির শুটিং এর সময় কোনো স্মৃতিচারণ বা কোনো সুমধুর ঘটনা? হ্যাঁ, এই ছবির শুটিংয়ের সময় এরকম একটা ঘটনা ছিল যে আমি হোতাপাড়া শুটিং করছি একটা জায়গায়, ধান ক্ষেতের মধ্যে। তো ওখানে ফেরদৌস আর মৌসুমী ছিল আর্টিস্ট। তো একটা পর্যায়ে দেখি রোদের মধ্যে এটিএম শামসুজ্জামান ভাই দাঁড়ায় শুটিং দেখতেছে। আচ্ছা। হ্যাঁ, তো আমি বললাম যে এটিএম ভাই আপনি এখানে দাঁড়ায় আছেন কেন, ভিতরে কি বসেন? না আরে ভাই আমার খুব ভালো লাগতেছে, আসলে গল্পটা এমন একটা গ্রামীণ গল্প তুমি নিছো যে গল্পটার আমার শুটিং দেখতে ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা। আমি বললাম যাক ভাই দোয়া করেন। হ্যাঁ সত্যি গুলজার, এটা খুব একটা ভালো লাগছে, এটাও একটা ভালো, এটা অনুপ্রেরণা যোগায় একটা পরিচালকের জন্য। তবে আমি বলি আমার চলচ্চিত্রে অনেক ঘটনাই ঘটছে, দীর্ঘকাল আছে। তবে আমার একটা ঘটনা আছে যেটা হচ্ছে হুমায়ুন ফরিদকে নিয়ে। আমি যখন আমার কুসুম কুসুম প্রেম না, আমি যখন আমার সুখের ঘরে দুঃখের এখন চলচ্চিত্র নির্মাণ করি, তো শুটিং কিছু দূর করা হয়ে গেলে তখন একদিন আমি এফডিসি থেকে রিক্সায় করে বের হচ্ছি, আর ঠিক গেট দিয়ে ফরিদি ভাই ঢুকছেন। হ্যাঁ, ফরিদি ভাই ঢুকলে তো আমাকে দেখে উনি গাড়ি থামাইতে বললেন ড্রাইভারকে, গাড়ি থামান। উনি গাড়িতে নামে আমার বলে এই গুলজার দাঁড়াও। তো আমিও টপ করে রিক্সা থেকে নামিয়ে দাঁড়ালে উনি আগে আসলেন, আমিও আগায় গেলাম। আমি কি ফরিদি ভাই কিছু না, তোমার সাথে তো আমার ঝগড়া আছে। আমি বললাম কী ব্যাপার? আমি একটু অবাক হইলাম যে কী নিয়ে ঝগড়া। তুমি সিনেমা বানাচ্ছ? হ্যাঁ বানাচ্ছি তো। তুমি সেখানে সবাইকে নিছো, এমনি ইন্ডাস্ট্রির সব বড় বড় আর্টিস্টের, আমি কি বড় আর্টিস্ট না? আমি কি শিল্পী না? তুমি আমাকে কেন নিলা না? হ্যাঁ, তা আমি বললাম ফরিদি ভাই আপনার কথা শুনে খুব ভালো লাগলো, আসলে আমার খুব ইচ্ছা ছিল আপনাকে নেওয়ার, মানে আপনি আমার এত একজন প্রিয় শিল্পী, কিন্তু আপনার তো ক্যারেক্টার ধারণ করতে পারলাম না। তুমি আমার শ্বশুরে নিছো, মানে মুস্তফা সাহেব তো ওনার শ্বশুর। তাই আমি বললাম হ্যাঁ ওনাকে নিচ্ছি, কারণ ওনার কোনো দরকার ছিল, ওনার মতো ওই ক্যারেক্টারটা আর কেউ পারতো না। তখন উনি বলছে যে ঠিক আছে, আমি আসলে তোমার সাথেই করলাম, তোমার খুব ভালো লাগছে যে তুমি একটা সিনেমা বানাচ্ছ, দীর্ঘদিন চলচ্চিত্র সাংবাদিকতা আছো, চলচ্চিত্রের সাথে জড়িত আছো, এই আমার খুব ভালো লাগলো। তবে একটা
এমনি তোমাকে ফান করলাম, হ্যাঁ আচ্ছা, তো আচ্ছা, ভালো। এরপরে উনি চলে যাচ্ছে, আবার ফিরে আসলেন, এই শোনো 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 শোনো, আসলে ফান করি আর যাই করি, চলচ্চিত্রে কাজ করতে ইচ্ছে করে তো, আর তুমি বানাচ্ছ, এটা একটা আলাদা ব্যাপার। তুমি এক কাজ করি, যদি কেউ ডাবিং করতে না পারে, সবাই তো ডাবিং করতে পারে না, ছোট হোক বড় হোক, এক সিন হোক অল্প একটু হোক, তুমি আমার খবর দিও, আমি ডাবিংটা করে দিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, তবু আমি তোমার সাথে থাকতে চাই। বাহ আমার চোখে পানি চলে আসছিল ফরিদ ভাই সেই কথা শুনে, বাহ, যে একটা লোক কতটা সম্মান নিজে পায় আর কতটা মানুষকে দিতে পারে। রাইট, হ্যাঁ, সেটা আমার মনে আছে। এরপর আমি যখন বিন্দুর ছেলে ছবিটি নির্মাণ করি, তখন আমার কাছে মনে হয়েছে যে যে ক্যারেক্টারটা বড় ভাইয়ের, সেটি ফরিদ ভাই ছাড়া নাই, বিকল্প নাই। দিতির সাথে ওনার পেয়ার, দিতির সাথে ওনার পেয়ার, আর মৌসুমীর সাথে হচ্ছে ফেরদৌসের। তো এই ছবিটির শুটিং আমি টানা 17 দিন করেছিলাম গাজীপুরে, আচ্ছা। আমাদের ম্যাক্স ফেলিসে শুটিং স্পটে। জি। ওখান থেকে উনি শুটিং শেষ করে যখন আসলেন, পুরো শুটিং শেষ হইলো, ডাবিং করলেন। ডাবিং করার পর একদিন আমাকে অনেক রাত্রে ফোন দিলেন উনি। ফোন দিয়ে বলেন, গুলজার তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কিছু মনে করবো না তো? আমি বললাম, না, আপনি যা বলেন। কি বলেন, আপনার কথা মনে করবো? বলে যে তোমার সাথে কাজ করে আমার খুব ভালো লাগছে ভাই। বাহ বাহ বাহ, হ্যাঁ, এত ভালো লাগছে বলার না। তুমি এরপরে যে সিনেমা বানাবো আমার রাখার চেষ্টা করো, আমার কিন্তু পয়সা দেওয়া লাগবে না, তুমি পয়সা করে কিন্তু চিন্তা করো না, তুমি পারলে দিও, না পারলে না দিও, কিন্তু তোমার সাথে কাজ করতে চাই। বাহ, এটা আমার জীবনে মানে বড় পাওয়া। একদম ভাই। এটা আসলে তখনকার আর্টিস্টদের মন মানসিকতা ছিল বিশাল বড়। এখন তো এটা নাই, এখন তো একেবারে নাই। নাই। জি জি জি, এটাই। আমি যখন প্রথমে এই চলচ্চিত্রে পা রাখি, তখন দেখেছি যে একটা কোনো ছবি পয়সার কারণে আটকে থাকে নাই। রাইট, দেখা গেছে যে শুটিং রাখছে পরিচালক, কয়েকদিন পরে নায়ককে বলছে যে ভাই শুটিংটা তো হবে না। কেন হবে না? বুঝে প্রডিউসারের টাকা জোগাড় হয় নাই। তো কি বলো, কত টাকা লাগবে তোমার এই শুটিংয়ে? জি। তো এই 4 লাখ টাকা বা 3 লাখ টাকা। তুমি তোর প্রডিউসার আমাকে ফোন দিতে বললো। আমি নিজে কেন শুনছি, নায়করা বলেছে। তো বলছে যে আচ্ছা ঠিক আছে, ফোন দিছে প্রডিউসার, বলে আপনি টাকার জন্য শুটিং আটকে রাখবেন কে? পরে আপনি ডেট পাবেন কোথায়? আমরা কি সব বসে থাকবো? কাজ করেন, আমার কাছে টাকা নিয়ে যান, আপনি পরে দিয়ে দিয়েন। সে নায়ক টাকা দিচ্ছে, ছবি শুটিং শেষ। বাহ, বিশাল মহানগর। আর এখন আগে ফুল পেমেন্ট দিতে হবে, জি, জি। ফুল পেমেন্ট, ডাউন পেমেন্ট, ডাউন পেমেন্ট দিতে হবে। তারপরে শুটিং নিয়ে শিডিউল নিয়ে ঘাপলা, এই যাবে তো এই যাবে না, হঠাৎ করে না বলেই গায়েব হয়ে যাবে। এই কথার ভিত্তির উপর করে আমি একটু প্রশ্ন করি। আপনি সুপারস্টার, বর্তমান সুপারস্টার শাকিব খান, হ্যাঁ। তাকে নিয়েও একটি চলচ্চিত্র বানিয়েছেন, আই লাভ ইউ, যেটা আপনি কিছুক্ষণ আগেই বললেন। আই লাভ ইউ চলচ্চিত্র তৈরি করার সময় এই ছবির গল্প আপনি কিভাবে কনসেপ্ট পেলেন, এবং শাকিব খান কোনো শিডিউল জটিলতায় না, ফেলেছিলেন? শাকিব খানের একটা ব্যাপার ছিল, এই ছবিটি প্রথমে একটা জয়েন্ট ভেঞ্চার ছবি হওয়ার কথা ছিল ইন্ডিয়ার একটা প্রতিষ্ঠানের সাথে। পরবর্তীতে আমার এখানে পারমিশনের জটিলতা অনেক সময় চলে গেল। জি জি, তখন শাকিব খানের ডেট নেওয়া ছিল, পূর্ণিমার ডেট নেওয়া ছিল। তো পারমিশন পাইতে পাইতে ওদের ডেটটা পার হয়ে গেল। আচ্ছা, তখন শাকিব খান অনেকটা ফ্রি ছিল। হ্যাঁ, কিন্তু আমার ছবির শুটিং যখন করা হলো না, তখন এর মধ্যে ডিপজল সাহেবের ছবির চাচ্চু, তারপরে কোটি টাকার কাবিন, বড় বড় এইগুলো রিলিজ হয়ে গেল। শাকিব প্রচুর ব্যস্ত হয়ে পড়লো, হঠাৎ করে ব্যস্ত হয়ে পড়লো। জি জি এত ব্যস্ত হয়ে গেলো, পরে তার সাথে আর পূর্ণিমার সাথে মিলায়, পূর্ণিমা তখন খুব ব্যস্ত আর্টিস্ট, জি জি, হ্যাঁ, পূর্ণিমা খুব ব্যস্ত শিল্পী। তো এই দুইজনের মিলাইতে মিলাইতে আমার অনেকটা টাইম লাগছিল। এখানে শাকিব খানের কিছুটা ছিল যে অন্য ছবি তখন পাচ্ছে, বড় বড় ছবি, ওইগুলোর প্রতি নজর ছিল। বাট ওই প্রথমে আমার মিস করাটা না হলে আমার ছবিটা আগে হয়ে যেত। এখানে শাকিবের যতটা না দোষ, আমার ওই পারমিশনজনিত আমার মানে কি বলবো, যে আমার আনুষঙ্গিক কাজের জন্য শিডিউলটা পিছাইতে এটা ঘাপলায় পড়ে গেছিলাম, এই আর কি। এই ছবির গল্প কি আপনারই ছিল? এই না, এটা একটি বিদেশি গল্পের ছায়া ছিল, জি। কোনো অনুকরণ বা নকল না। হ্যাঁ। একটা বিদেশি গল্প, যেহেতু 2 দেশের জন্য বানাচ্ছিলাম, ইন্ডিয়া এবং বাংলাদেশ, সেহেতু 2টা পেয়ারও ছিল। জি, তো সে কারণে ওরকমই ওদেরও পছন্দের মতো একটা গল্প, আমাদের পছন্দ এরকম একটা গল্প নিয়ে আমরা মোটামুটি একটা গল্প দাঁড় করেছিলাম। এই ছবিতে কয়টি গান ছিল? এই গল্পটার গান ছিল 5টি গান ছিল। ফার্স্টে জনপ্রিয় কোনটি? জনপ্রিয় ছিল হাবিবের একটা গান ছিল, এটা খুব জনপ্রিয় ছিল। তারপরে তুমি মানুষ নাকি পড়ি, এরকম একটা গান গাইছিল হৃদয় খান, জি জি, এটাও খুব জনপ্রিয় হয়েছিল। তারপরে এসআই টুটুলের একটা গান ছিল, আর এসআই টুটুলের সাথে গিয়েছিল হলো সম্ভবত ফাহমিদা নবী, জি, সামিনা নবী। হ্যাঁ, এটা জনপ্রিয়। ওই ছবিটার ম্যাক্সিমাম গানই হিট ছিল। চিত্রনায়িকা মৌসুমী আপুর সাথে অনেক বেশি সিনেমা করেছেন।
এবং মৌসুমী আপুর সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, মৌসুমী প্রথমত একজন মানবিক মানুষ। জি। হ্যাঁ, ওর ভিতরে মায়া দয়া খুব বেশি। এমন হচ্ছে যে ওর যারা মানে রেসপেক্টেড প্রডিউসার ডিরেক্টর তাদের অনেকের ছবি না পারিশ্রমিক করে দিয়েছে। জি। হ্যাঁ, এবং ও কখনো শিডিউল নিয়ে কাউকে ঘাপলা করছে এরকম শোনা যায় না। জি। আমার সাথে ওর ব্যাপার হচ্ছে যে ও যখন চলচ্চিত্র আসে বা চলচ্চিত্রে যখন আগমন ঘটে সেখানে আমার একটা ভূমিকা ছিল। আমি মূলত ওকে সিলেক্ট করছিলাম আনন্দমেলার সিনেমার ওই যে কেমত থেকে কেমত ছবিতে। সোহান আমার বন্ধু মানুষের একটা ডিরেকশন দিয়েছিল, কিন্তু এটা সার্বিক তত্ত্বাবধানে ছিলাম আমি, টাইটেলও সেইভাবেই নাম গেছে আমার। আচ্ছা আচ্ছা এবং এক্সিকিউটিভ প্রডিউসারও ছিলাম আমি। আচ্ছা। হ্যাঁ, তো ফলে ওই তখন থেকে একটা পারিবারিক সম্পর্ক ওদের সাথে গড়ে ওঠে। যেমন ওর ছেলে মেয়েরা আমাকে মানে মামা বলে ডাকে, অনেকে আছে না আঙ্কেল বলে ডাকে, সেটা না কিন্তু। পারিবারিক সম্পর্ক। হ্যাঁ, মামা বলে ডাকে। আমি ওদেরকে সেরকম স্নেহ করি খুবই, ওর বাবার সাথে, মার সাথে, ওদের ভাই বোনের সাথে। ওর তিনটা বোন তো, খুবই ভালো রিলেশন। এবং আমি যদি বলি হয়তো মানুষ মনে করবে যে ভালো সম্পর্ক রেখে বলছে, অ্যাকচুয়ালি ও খুবই দরদ ভরা একটা মানুষ, একজন ফ্যামিলিয়ার মানুষ, মানে একজন সবার সাথে একটা সুসম্পর্ক বাৎসল্য, এবং জুনিয়র শিল্পীদের কীভাবে সহযোগিতা করতে হয়, সিনিয়র শিল্পীদের কীভাবে শ্রদ্ধা করতে হয়, এটা মৌসুমীর কাছ থেকে অনেক নায়িকাই শিখছে এবং এখনও শিখতে পারে। তো মৌসুমী আপুর সাথে আপনি কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেন? মৌসুমী আমার 5টা সিনেমা। 5টি চলচ্চিত্র। তো আপনি এই 5টি চলচ্চিত্র করার সময় মৌসুমী আপুর সাথে আপনি অনেক সময় কাটিয়েছেন, তো তার সম্পর্কে 5টি গুণ বলেন। তারপর প্রথমত বললাম যে সে শিডিউল নিয়ে খুব কনসিয়াস থাকতো, যে কোনো ঘাপলা কিনা। তো আরেকটা ব্যাপার ছিল, সে চরিত্র অনুযায়ী ড্রেস ব্যাপারে খুব সচেতন ছিল, এটা একটা ব্যাপার ছিল। আর দ্বিতীয়ত ব্যাপার ছিল, সে কাজ নিয়ে পাগল ছিল। যখন শুটিংয়ে যাইতো ক্যারেক্টারের মধ্যে ডুবে যাইতো, বা শুটিংয়ের আগে পরে টাকা নিয়ে কখনো আমি কারোর সাথে পিড়াপিড়ি করতে দেখি নাই। হ্যাঁ, শুটিং শেষের পরে টাকা দিত, অনেকে দেয় নাই, ওরকমই করে নাই। যখন দেখছে যে কোনো একটা, আমাদের দেশের সব তারকারই কোনো না কোনো ছবি খুবই ফ্লপ যায় এবং কোনোভাবেই দর্শক দেখে না। তো হ্যাঁ, হয় না। তো সেক্ষেত্রে দেখছি ওর এই প্রযোজকদের ব্যাপারে ও ছাড় দেওয়া, যে না ঠিক আছে আর টাকা দেওয়া লাগবে না, আপনি আবার ছবি বানান। এই গুণগুলো, যেটা আমি প্রফেশনাল গুণ বলছি। এবং এতে মানবিক আর একটা মানুষ হচ্ছে শিশুদের প্রতি খুব সচেতন ছিল, যে কারণে সে মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন তৈরি করছিল এবং সেখানে পথ শিশুদের বিনামূল্যে একটা স্কুল খুলেছিল। এটা অনেক কী করছে, এখনও সে ওই অর্গানাইজেশনটার মাধ্যমে অনেক দুস্থদের সহযোগিতা করে সময়ে সময়ে। এটা এই গুণগুলো তার আছে। চলচ্চিত্র দর্শকদের বলবো যে আমাদের চলচ্চিত্র আমাদেরই কথা বলে, আমাদের জীবনের কথা বলে, আমাদের পারিবারিক, আমাদের অনুভূতির কথা বলে। আমরা ইমোশনাল হই, আমরা হাসি, আমরা কাঁদি। কাজে আমাদের চলচ্চিত্রই আপনারা সিনেমা হলে গিয়ে দেখবেন। আমাদের চলচ্চিত্র আপনারা যত দেখবেন, হয়তো কোনোটা খারাপ একটু লাগতে পারে, আবার ভালো লাগবে। এই ভালো খারাপ মিলে আপনারা যদি দেখেন, আপনাদের কাছ থেকে যদি আমরা ভালো ফিডব্যাক পাই, অর্থাৎ পজিটিভ একটা রেজাল্ট পাই যে না আমাদের দর্শক চলচ্চিত্র দেখছে এবং প্রযোজক তার কিছু টাকা হলেও ফেরত পাচ্ছে, সেই টাকা দিয়ে চলচ্চিত্র নির্মিত হয়। কাজে আপনারা হলে গিয়ে সিনেমা দেখবেন, আপনার হলে গিয়ে চলচ্চিত্রের বিনোদন, চলচ্চিত্রের মূল স্বাদ আস্বাদন করবেন এবং আমাদের চলচ্চিত্রকে ভালোবাসবেন। এটা আপনাদের সাথে আমি একান্তভাবে অনুরোধ করছি এবং একান্তভাবেই আমি এটা আমার মনের কথা বলছি। আপনারা ভালো থাকবেন, বাংলা ছবি দেখবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সিনে লাভ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।